এই লাল শাকে যে শুধু ক্যান্সার হয় বিষয়টা কিন্তু এরকমের না। সবথেকে বেশি ক্যান্সার ছড়ায় কিসে? বিষে হচ্ছে ধাতু। তো এই বিষটাই যখন তারা জমিতে প্রয়োগ করবে তখন কোনো সেফটি গার্ড ব্যবহার করবে না। আবার এই যে শামুকগুলো থাকে, সেই শামুকগুলোতে যদি পা কাটে তো সেখান থেকেও কিন্তু আস্তে আস্তে শামুকে একটা পয়জন থাকে যেটা কিন্তু ক্যান্সার সৃষ্টিতে বেশ ভালো ভূমিকা রাখে। তো এগুলো কিন্তু তারা মানে না এইসব সেফটি। তারপরে তো এই লাল শাক সামান্য, এর কথা তো আর নাই বললাম। এই লাল শাকটার বয়স যখন 8 থেকে 10 দিন থাকে তখন যদি আমরা এটা কীটনাশক প্রয়োগ করি, আর এর ভিতরে যে কীটনাশকের বিষ ক্রিয়াটা সেটা যেতে কিন্তু মিনিমাম আপনার 14 দিন বা তারও বেশি 20 দিন সময় কিন্তু প্রয়োজন। 20 দিন পরে খেলে সেটা নিরাপদ আমার মতে। এই লাল শাকের জীবনকালই হচ্ছে 20 দিন। তাহলে যদি এই গাছে কীটনাশক দেওয়া হয়, রাসায়নিক সার দেওয়া হয়, তার তেজস্ক্রিয়তা বা তার যে বিষক্রিয়া সেটা কিন্তু থেকেই যায় এই লাল শাকের ভিতরে। তাহলে এই শাক খেলে তো আপনার ক্যান্সার হবেই, এটা তো স্বাভাবিক। কে না বুঝে ভাই? এখন লাল শাক যেহেতু খাওয়া যাবে না, লাল শাক খেলে যেহেতু ক্যান্সারই ছড়ায় বা ক্যান্সার হয়, এ হচ্ছে লাল শাক। তো এখন কি খাবো? এখন বিকল্প হিসেবে আছে কলমি শাক আমাদের খামারে, আর তো তেমন কিছু নেই। এ হচ্ছে লাল শাক। তো এখন লাল শাক আর তুলতেছি না, আমরা কলমি শাক তুলতেছি, যেটা একদম ন্যাচারাল, অর্গানিক, আর বিষ তো দেওয়ার প্রশ্নই আসে না। সেই সাথে সার, রাসায়নিক সার কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এই যে পানিতে এমনিই হয়। আমাদের ছোট ছোট যে 2টো পুকুর আছে, সেই পুকুরের চারপাশে প্রচুর পরিমাণে কলমি শাক আছে। তো এখন আপনাদের একটু লাল শাক দেখাই, আর তার মাঝে আরেকটা জিনিস আপনাদের দেখাই। এই যে ফুলগুলো, এগুলোকে আমরা বলি হচ্ছে বুনো ঢেঁড়স। তো এই ঢেঁড়স জানি না খাওয়া যায় কিনা, তবে আমরা কখনো খাইনি। আর ওরা হচ্ছে কলমি শাক তুলতেছে। আর এই হচ্ছে আমাদের লাল শাকের ক্ষেতের অবস্থা। আপনারা জানেন বেশ অনেকখানি জমিতেই আমরা লাল শাক লাগিয়েছিলাম। তো টানা বৃষ্টির কারণে সেই লাল শাক এখন আর বিক্রি করতে পারবো কিনা বা বড় হবে কিনা তাও জানি না। আর লাল শাক নিয়ে ইদানিং যেই নিউজ প্রচার করা হচ্ছে তাতে মনে হচ্ছে না যে মানুষ আর লাল শাক কিনে খাবে। তবে এটা সত্য, গ্রামে এগুলো বিক্রি করতে পারবো, কারণ গ্রামের মানুষ ওইসব নিউজ টিউজ এর তোয়াক্কা করে না। তারা আসলে এগুলো বেশি একটা ফলো করে বলে আমি মনে করি না। কারণ এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি ধানের ক্ষেত। তো এখন এত বড় একটা আমন ধানের ক্ষেত দেখেন কত বড়। আমি যদি একটু ঘুরিয়ে দেখাই, কত বড় একটা আমন ধানের ক্ষেত। তো এখন এই আমন ধানের ক্ষেতে তো অবশ্যই কীটনাশক দিবে কৃষকরা। তো কীটনাশকটা দিবে কীভাবে জানেন? সেটা হচ্ছে তারা কোনো মাস্ক ব্যবহার করবে না, এক। দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় দেখা গেছে মাথায় একটা গামছা থাকতে পারে কিন্তু শরীরেও কিছু থাকবে না। তারা একদম বাতাসের বিপরীত, তারপরে বাতাসের বিপরীত খালি গায়ে রোদের ভিতরে কীটনাশক দিবে। তারা কোনো তোয়াক্কা করবে না। আর এই যে পানির ভিতরে কিন্তু প্রচুর শামুক আছে। তো এই শামুকে যাতে পা না কাটে সেজন্য তারা কিন্তু গামবুট বা কোনো ধরনের সেফটিও পরবে না বা কোনো জুতা পরবে না। তো এখন শুধু যে এই যে আমার হাতে লাল শাক, এই লাল শাকে যে শুধু ক্যান্সার হয় বিষয়টা কিন্তু এরকমের না। সবথেকে বেশি ক্যান্সার ছড়ায় কিসে? বিষে হচ্ছে ধাতু, ভারী ধাতু পদার্থ বেশি থাকে হচ্ছে বিষে। তো এই বিষটাই যখন তারা জমিতে প্রয়োগ করবে তখন কোনো সেফটি গার্ড ব্যবহার করবে না। আবার এই যে শামুকগুলো থাকে, সেই শামুকগুলোতে যদি পা কাটে তো সেখান থেকেও কিন্তু আস্তে আস্তে শামুকে একটা পয়জন থাকে যেটা কিন্তু ক্যান্সার সৃষ্টিতে বেশ ভালো ভূমিকা রাখে। তো এগুলো কিন্তু তারা মানে না এইসব সেফটি। তারপরে তো এই লাল শাক সামান্য, এর কথা তো আর নাই বললাম। এটা তো আর কোনোভাবেই তারা মানবে না যে এই লাল শাক খেলে ক্যান্সার হবে, তাই এটা খাবো না। এখন আপনাদের আমিও একটু ভুল ধারণা আছে সেটা একটু বোঝানোর চেষ্টা করি আমি যতটুকু বুঝি। আমরা এখন পর্যন্ত যতদিন লাল শাক লাগাইছি কোনো সময় আসলে কীটনাশক আমরা দেই না বা দেওয়ার প্রয়োজন বোধ করি না, কারণ অল্প একটু জমি, এক। আর দ্বিতীয়ত এগুলো তো আমরাই খাবো আর আমাদের প্রতিবেশীরাই খাবে, যেহেতু আমরা এগুলো স্থানীয় বাজারে বিক্রি করি। তো এখানে কেন আমরা বিষ দেব? আমাদের এই জমিটা কিন্তু প্রচুর উর্বর, সেটা আপনারা জানেন। এর আগে আমি ভিডিওতে আপনাদের দেখাইছি এর ভিতরে কি পরিমাণে কেঁচো আছে। আর কেঁচো হচ্ছে এই যে জৈব সার উৎপাদন করার জন্য একদম প্রাথমিক যে উপকরণ সেটাই হচ্ছে কেঁচো। প্রচুর পরিমাণে কেঁচো আছে। আর দ্বিতীয়ত ওই যে কলা গাছটার ওই যে কিন্তু আমাদের গোবর সার রাখা আছে। তো গোবর সার দেওয়ার কারণে মাটিটাও একদম কালো আপনারা দেখতে পাইতেছেন। তো এখন এই লাল শাকের যে ভারী ধাতু সেই বিষয়টা একটু কথা বলি। একটা নিউজে দেখলাম যে লাল শাকে ভারী ধাতু আছে যার কারণে ক্যান্সার সৃষ্টি হতে পারে। তো এই কারণে অনেকে এখন আসলে এই
লাল শাক খাওয়া থেকে বিরত থাকার জন্য চিন্তাভাবনা করতেছেন, তো আপনাদের বলবো আমি, যাদের জমি আছে তারা অবশ্যই লাল শাক লাগিয়ে তারপরে খাবেন। আশা করি কোনো সমস্যা হবে না, কারণ শাক পাতা শরীরের জন্য উপকারী। আসলে এতে যে ক্যান্সার ছড়াবে এরকমের আসলে কোনো ব্যাপার স্যাপার আসলে নেই বললেই চলে। ক্যান্সার কী কারণে হয় সেটা হচ্ছে এই যে লাল শাকগুলো, এইগুলো যদি আমরা দ্রুত বর্ধনশীল কোনো হরমোন স্প্রে করতাম, কীটনাশক স্প্রে করতাম, জমিতে রাসায়নিক সার দিতাম, তাহলে এই লাল শাক খেলে অবশ্যই আপনার ক্ষতি হতো। কেন হতো? লাল শাক হচ্ছে মাত্র 18 থেকে 21 দিন, এর ভিতরে লাল শাক জমি থেকে তোলা হয়। আর এই লাল শাকটার বয়স যখন 8 থেকে 10 দিন থাকে, তখন যদি আমরা এটা কীটনাশক প্রয়োগ করি, আর এর ভিতরে যে কীটনাশকের বিষ ক্রিয়াটা সেটা যেতে কিন্তু মিনিমাম আপনার 14 দিন বা তারও বেশি 20 দিন সময় কিন্তু প্রয়োজন। 20 দিন পরে খেলে সেটা নিরাপদ আমার মতে। কিন্তু এই লাল শাকের জীবনকালই হচ্ছে 20 দিন। তাহলে যদি এই গাছে কীটনাশক দেওয়া হয়, রাসায়নিক সার দেওয়া হয়, তার তেজস্ক্রিয়তা বা তার যে বিষক্রিয়া সেটা কিন্তু থেকেই যায় এই লাল শাকের ভিতরে। তাহলে এই শাক খেলে তো আপনার ক্যান্সার হবেই, এটা তো স্বাভাবিক। কে না বুঝে ভাই? তো এখন যেটা করতে হবে, নিরাপদ ফসল আপনাকে ফলাতে হবে। যারা শহরে থাকেন তাদের কথা আলাদা, গ্রামে যারা বাস করেন বা যাদের চাষের জমি আছে তারা চেষ্টা করবেন নিরাপদে ফসল ফলিয়ে খাওয়ার। আর এখন আমাদের মতো তো আর ভাই সবাই ফসল উৎপাদন করে না। আমরা যেভাবে আপনাদের কথা মাথায় রেখে এই লাল শাকে বীজ দেই না, তারপরে হচ্ছে রাসায়নিক সার দেই না, অন্য কেউ তো আর ভাই দেবে না। যদি এই গাছে আমরা বিষই দিতাম বা রাসায়নিক সার দিতাম, তাহলে সবথেকে বড় যে জিনিসটা আপনারা দেখতেন, এই লাল শাকটা কত বড় সাইজ দেখেন, কত বড় সাইজ দেখছেন এই লাল শাকটার। আর কিছু শাকে এই যে ছোট, পাশের না, আমি যদি মাঝের দিকেও দেখাই, কিছু শাকে একদম ছোট ছোট। কারণ কি জানেন? যখন গোবর সারটা দিছি এই জায়গায় গোবর সারের পরিমাণটা একটু বেশি ছিল, যার কারণে এই লাল শাকগুলো বড় হয়ে গেছে। আর যেই জায়গায় গোবর শাকের পরিমাণ কম, সেই জায়গায় কিন্তু লাল শাকটা বড় হয় নাই। আর বিশেষ করে বৃষ্টির কারণে একদমই আমাদের লাল শাকের অবস্থা বেহাল দশা। তো এখন বৃষ্টির সাথে তো আর মোকাবেলা করার মতো কিছু ব্যবস্থা নাই। তো এই হচ্ছে মূল কথাবার্তা। এখন আপনারা বুঝতে পারছেন হয়তোবা কী কারণে ক্যান্সার হয়, আর লাল শাক খেলে কেনই বা ক্যান্সার হয়, আর লাল শাকে কেনই বা এত ভারী ধাতু আছে। তো এখন ভারী ধাতু এই কারণেই আছে, বিষ মানেই হচ্ছে ধাতু বা সীসা বা ভারী ধাতু, যার কারণে যেটা শরীরে গেলে তো অবশ্যই আপনার ক্ষতি হবে বা ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি হতে পারে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি পারেন নিজে ফসল ফলিয়ে তারপরে খাবেন। আর আমাদের মতো তো আর ভাই সবাই নিরাপদ সবজি উৎপাদন করে না। আমাদের যে গোবর সার, সেই গোবর সারের আপনাদের একটু স্তূপটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে আমাদের গোবর সারের স্তূপ। এই জায়গা কিন্তু এখন ঘাসে একদম ছেয়ে গেছে। আমরা পর্যায়ক্রমে এখান থেকে গোবর সার নিচ্ছি আর আমাদের এই জমিতে দিচ্ছি। তো এখন সারা বছর এই যে এখানে আমরা গোবর সার জমাই, আর এখানে এই যে গোবর সার প্রস্তুত হয়, আর এখানেই আমরা জমিতে দিয়ে ফসল ফলাই। তো শুধু যে এই গেছে না, আমাদের প্রত্যেকটা গাছের গোড়াই দেখবেন আপনারা এই যে কালো কালো মানি হচ্ছে প্রত্যেকটা গাছের গোড়াই হচ্ছে গিয়ে গোবর সার দেওয়া। যার কারণে দেখেন বেগুন গাছগুলো মাশাল্লাহ যেগুলো উঠছে বেশ সতেজ। এই যে লাউ কাটছিলাম তখন দেখছেন কি সুন্দর সতেজ লাউ হয়েছিল। তো এখন লাউ নেই, যদিও একদম লাউয়ের মাছা খালি বললেই চলে। তো এখন এই যে তাসফিয়ার খালাতো ভাই অনিক, দুইজনে মিলে এখন এই যে করতেছে, কলমি শাক আনতেছে। তো এখন এই লাল শাক যারা পছন্দ করেন তারা অবশ্যই চেষ্টা করবেন দেশি বীজ এবং নিজস্বভাবে ফলানোর। এগুলো কি কলমি শাক না? তো এখন এই কলমি শাকেও দেখেন, কলমি শাক তো একদম এই যে ন্যাচারাল। তো এই ন্যাচারাল থাকা সত্ত্বেও পোকায় কীভাবে আক্রমণ করছে দেখেন। যেই পাতাটা পোকায় ধরছে সেটা একদমই শেষ। তো এগুলো তো আর খাওয়া যাবে না, বেছে ফেলে দিতে হবে। যেটা ভালো ওইটাই খাওয়া যাবে, ঠিক আছে? তো এখন লাল শাকের বিকল্প হচ্ছে কলমি শাক, কারণ কলমি শাক পোকা এই কারণেই ধরে, কোনো প্রকার বিষ দেওয়া হয় না, সার দেওয়া হয় না, যার কারণে। না দেখো, তো এখন আমাদের মোটামুটি আজকের কাঁচা বাজার শেষ। আজকের কাঁচা বাজার বলতে আমরা এই শুধু কলমি শাকই নেব, আর লাল শাক এখনও খাওয়ার জন্য উপযুক্ত হয়নি, যার কারণে লাল শাক তুলতেছি না আমরা। তো এতক্ষণ যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।